চট্টগ্রামের পাহাড়তলীতে জঙ্গি আস্তানায় র্যাবের অভিযান, হরকাতুল জিহাদের ৫ সদস্য আটক, বিপুল পরিমাণ বিস্ফোরক, জঙ্গিবাদী বই, ল্যাপটপ জব্দ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজও আত্মপক্ষ সমর্থন করতে বিশেষ জজ আদালতে যাচ্ছেন বেগম জিয়া। নাটোরের ৩ যুবলীগ কর্মী হত্যার ঘটনায় প্রশিক্ষিত বিশেষ বাহিনীকে দায়ী করে পরিবারের হত্যা মামলা, আসামি করা হয়েছে অজ্ঞাত ১৬ জনকে। প্রতিষ্ঠার ১৫ বছরে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিশ্চিত করা যায়নি নির্যাতিত নারী ও শিশুদের সুরক্ষা, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতাকে দায়ী করলেন নারী নেত্রীরা। স্বাধীনতার ৪৫ বছরে দেশ রপ্তানি আয়ের রেকর্ড গড়লেও এখনও নির্ভরশীল গুটি কয়েক পণ্য ও বাজারের ওপর। এগিয়ে তৈরি পোশাক খাত, বাজার সম্প্রসারণের তাগিদ। ১০ লক্ষ টাকা ঋণ করে হচ্ছি, ঋণ আমি কিনতে দিব, আমার কোনো হয় নাই। আমার নাই বলতে কিছু, বেশ কারা সম্পদ করছে, তাও ভাগি রেহান বন্ধ করে ক্যাবিনেট হয়ে গেছে। এবং ময়মনসিংহ সদরের চরাঞ্চলে ভেজাল টমেটো বীজে ক্ষতিগ্রস্ত শত শত কৃষক, খেতে আর ফলন হওয়ার সম্ভাবনা নেই, জানালেন কৃষি কর্মকর্তা। সময় সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল। চট্টগ্রামের পাহাড়তলীতে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের ৫ সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় বাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও জঙ্গিবাদে উস্কানিমূলক বই জব্দ করা হয়। র্যাব ৭ জানায়, জঙ্গি সদস্যরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে ভোররাতে নগরীর একে খান রোডের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অস্ত্রসহ ২ জনকে আটক করে র্যাব। পরে তাদের দেয়া তথ্যানুযায়ী পাহাড়তলীর উত্তর কর্নেলহাট এলাকার ওই দোতলা বাড়িতে অভিযান চালানো হয়। সকাল থেকে র্যাবের বিপুল সংখ্যক সদস্য বাড়িটি ঘিরে রাখেন। র্যাব ৭-এর অধিনায়ক কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, অভিযানে বেশ কয়েকবার বাড়িতে প্রবেশের সময় বোমা হামলার হুমকি দেয় জঙ্গিরা। এ সময় ঘরের ভেতর থেকেই ল্যাপটপ সহ বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র পুড়িয়ে ফেলে তারা। অভিযান শেষে বাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, জঙ্গিবাদী বই ও ল্যাপটপ জব্দ করা হয়। অভিযান শেষে র্যাবের মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান সাংবাদিকদের ব্রিফ করেন। তাজুল ইসলাম এবং নাজিম উদ্দিন একে খান রোড থেকে একদম ভোরের দিকে তাদেরকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং তাদের দেওয়া তথ্য মতে জানা যায় যে যে বাসাটি আমরা এখন অবস্থান করছি এখানেই তাদের আরো কিছু সদস্য অবস্থান করছে। তারপরে ক্ষেত্রে কিন্তু আমাদের র্যাব 7 কর্তৃক এখানে আসে এবং এই অভিযানটি এখন সমাপ্ত করা হয়েছে আংশিকভাবে। তারা এখানে যে ইনিশিয়ালি আমরা যখন দেখতে পেয়েছি যে দূর থেকে যে তারা যে ভিতরে যে ইলেকট্রনিক গ্যাজেটগুলি ছিল সেগুলি তারা বার্ন করে দিয়েছে এবং আশেপাশে সবাই দেখতে পেয়েছে। পরবর্তীতে আমরা ভিতরে দরজা ভেঙে যখন ঢুকে তাদেরকে ৩ জনকে আটক করা হয়েছে এবং এই ৩ জনের পরিচয় যেটা প্রাথমিকভাবে আমরা পেয়েছি তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে মোহাম্মদ হাফেজ আবুজাল গিফারি, নূরে আলম এবং ইফতিসাম আহমেদ। নাটোরের ৩ যুবলীগ কর্মী সাব্বির, আব্দুল্লাহ এবং সোহেল হত্যার ঘটনায় অজ্ঞাত ১৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহত সাব্বিরের মা। গতকাল রাতে সাব্বিরের মা রুখসানা বেগম বাদী হয়ে নাটোর থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, একটি বিশেষ প্রশিক্ষিত বাহিনী পরিকল্পিতভাবে নিজেরা অথবা পরিচিত হয়ে অপহরণের পর তাদের হত্যা করে। গত ৩ ডিসেম্বর রাতে সদর উপজেলার তকিয়া বাজারে তারা একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় একটি কালো ও একটি সাদা মাইক্রোবাসে ১৫ থেকে ১৬ জন সাদা পোশাক পরিহিত সশস্ত্র লোক র্যাব পরিচয়ে তাদের তুলে নিয়ে যায় বলে অভিযোগ করে পরিবারের সদস্যরা। পরে ৫ ডিসেম্বর দিনাজপুরের খোড়াঘাট এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে আদালতে হাজির হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেলা ১২টায় রাজধানীর বকশীবাজারের আলিয়া মাঠে স্থাপিত বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে যান বেগম জিয়া। সকাল থেকে বেগম জিয়ার আগমনকে কেন্দ্র করে আদালতের বাইরে এবং ভিতরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। উচ্চ আদালতে একটি আবেদন বিচারাধীন থাকায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জবানবন্দি মুলতবি চেয়ে আবেদন করেছেন বেগম জিয়ার আইনজীবীরা। ২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে টাকা লেনদেনের অভিযোগ এনে বেগম খালেদা জিয়া সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। নানা ধরনের নির্যাতনের শিকার নারী ও শিশুদের সুরক্ষায়
2001 সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাত্রা শুরু করে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসি। উদ্দেশ্য নির্যাতিতদের প্রয়োজনীয় সেবা একই স্থানে দেয়া এবং অপরাধের বিচার নিশ্চিত করা। 15 বছরে দেশের 6টি বিভাগীয় শহর এবং ফরিদপুর মেডিকেল কলেজে চালু করা হয়েছে এর শাখা। তারপরেও কতটা নিশ্চিত করা সম্ভব হয়েছে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মূল উদ্দেশ্য? সাতিলের সামনের বিশেষ রিপোর্ট। তনু, রিশা, খাদিজা, শাহানুরদের নামে বছরের অধিকাংশ সময় উত্তপ্ত থাকে গণমাধ্যম। মানুষের শত আন্দোলন আর প্রতিবাদও বিচার নিশ্চিত করতে পারে না অপরাধীর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বেসরকারি সংস্থা, মানবাধিকার সংগঠন, পুলিশের মামলা বা নারী আন্দোলনের পরিসংখ্যান জানান দিচ্ছে দেশে প্রতি বছর বাড়ছে নারী ও শিশু নির্যাতনের সংখ্যা। পরিসংখ্যান বলছে 2014 সালে দেশের 8টি মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসির সেবা নিয়েছেন প্রায় 3000 নির্যাতিত নারী ও শিশু। 15 সালে বেড়েছে 270 জন। 16 সালের নভেম্বর মাস পর্যন্ত এ সংখ্যা 3153 জন। মেডিকেল কলেজগুলোর মধ্যে সবচেয়ে বেশি সেবা দিয়েছে সিলেট, এরপরই রয়েছে ঢাকা ও চট্টগ্রামের ওসিসি। কিন্তু অপরাধীর বিরুদ্ধে মামলার ব্যাপারে পরিস্থিতি অনেকটা আগের মতোই। 14 সালে সেবা নেওয়া নির্যাতিতের মাত্র 23% বিচার চেয়ে মামলা করেছেন। 15 সালে তা কমে এসে দাঁড়ায় 21%। আর এবছরের 11 মাসে 25% সেবা প্রার্থী বিচারের জন্য মামলা করেছেন। তখন আর কি দেখছি যে ওসিসির দায়িত্বে থাকা ব্যক্তিরা জানালেন, এই সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়লেও সামাজিক দৃষ্টিভঙ্গি বিচার না হওয়ার কারণ। নির্যাতন তো আগেও ছিল, আগে রিপোর্ট করতো না, অ্যাওয়ারনেসটা বাড়ছে। সামাজিক তো এখন আমরা ওরকম উপরে উঠতে পারি নাই যে আমাদের মাইন্ড সেট আপটা যে জায়গায় যে আমরা দেখে আসতেছি যে ওরকম মেয়েরা ভিক্টিমাইজড হইতেছে, আঙ্গুল তুলে দেখি যে এই মেয়েটা নির্যাতিত হয়েছে। কতটা সফল হয়েছে ওসিসির মূল উদ্দেশ্য? প্রশ্ন ছিল নারী আন্দোলনের নেত্রীদের কাছে। লজিস্টিক সাপোর্টটা বাড়ানো দরকার। গভর্নমেন্টেরও আমাদের সাথে একটা মাঝে মাঝে রিভিউ যদি হয়, স্বরাষ্ট্র সঙ্গে যে স্বাস্থ্যের সম্পর্ক, সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাকাটাও বাড়ানো দরকার। ফ্যাক্ট ফাইন্ডিং করা, তদন্ত করা, মেডিকেল রিপোর্ট, সুরত হাল থেকে আরম্ভ করে প্রত্যেকটা বিষয়ে সততা থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে। বিচারের দীর্ঘসূত্রিতাকে নারী ও শিশুকে সুরক্ষায় সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছেন তারা। এখন পর্যন্ত ভিকটিম এন্ড উইটনেস প্রোটেকশনটা একটা বড় চ্যালেঞ্জ। অনেক সেনসিটিভ কেস পরে যে খোঁজ চলে যাচ্ছে অথবা ভয় ভীতি দেখায় নষ্ট হয়ে যাচ্ছে। সেই দিক চিন্তা করলে বলবো যে ওয়ান স্টপ ক্রাইসিস যতক্ষণ পর্যন্ত সুফল পাবে না, যতক্ষণ পর্যন্ত আমরা স্পিডি ট্রায়াল না করতে পারবো। মামলাটা কমছে এই জন্যই যে এটা কিন্তু একটা ফলো আপের ব্যাপার আছে। ইটস এ লং প্রসেস, টাইম কিলিং, মানি কিলিং এন্ড লটস অফ ম্যানিপুলেশন ইজ দেয়ার। ফলো আপ এবং শেষ পর্যন্ত নেওয়ার জন্য যে ব্যাপারটা, এইটা একটা বড় সমস্যা। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ খামার থেকে সাঁওতালদের উচ্ছেদ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার 1 মাসেও জমির অধিকার নিয়ে সাঁওতালদের সাথে সুগার মিলের দ্বন্দ্বের অবসান হয়নি। এখনো অজানা আতঙ্কে খোলা আকাশের নিচে দিন কাটছে সাঁওতালদের। এই অবস্থায় আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। বাপ দাদার সম্পত্তি দাবি করে রংপুর সুগার মিলের বাগদা খামারে বসতি গড়ে তোলা সাঁওতালদের ঝুপড়ি ঘরগুলো জ্বালিয়ে দেওয়ার পর এখন পোড়া মাটিতে নতুন ফসল ফলানোর কাজ শুরু করেছে রংপুর সুগার মিল কর্তৃপক্ষ। ইতিমধ্যে শতাধিক একর জমিতে আখের বীজ লাগানো শেষ হয়েছে। মিল কর্তৃপক্ষ বলছে, আখ লাগানোর কাজে শ্রমিক হিসেবে যোগ দেওয়ার জন্য সাঁওতালদের আহ্বান করা হলে তারা কোনো সাড়া দেয়নি। যদিও দেরিতে কার্যক্রম শুরু করছি, ইতিমধ্যে 180 করে নতুন চারা রোপণ করে ফেলছি। আমরাও কিন্তু এটার জন্য শ্রমিকের অভাব বোধ করতেছি, কিন্তু আসলে ওরা কারো মাধ্যমে ডিমোটিভেটেড হয়ে কিন্তু আসতেছে না। অন্যদিকে উচ্ছেদ হওয়ার পর গোবিন্দগঞ্জের মাদারপুর ও জয়পুর গ্রামে অবস্থান নেয়া সাঁওতালরা মানবেতর জীবনযাপন করছেন। কেউ কাপড়ের তাঁবু গেড়ে, আবার কেউ স্ত্রী সন্তানদের নিয়ে ত্রিপলের ছাউনির নিচে আশ্রয় নিয়েছেন। সরকার ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেয়া ত্রাণের উপর নির্ভর করে চলছে তাদের জীবন জীবিকা। এখন না খায়া দায়া আসি আমরা এই গাছের নিচে, কেউ পাইছি কেউ পাই নাই। কত ঠান্ডার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা থাকি। আমাদেরকে সরকার দেখে না, বাপ দাদার জমি ফিরিয়ে দেয়, এটাই আমাদের দাবি। আর যাদেরকে মারা হয়েছে গুলি করে, আমরা এটার বিচার চাই। এই অবস্থায় বিশিষ্টজনরা বলছেন, এই সংকট মোকাবেলায় সাঁওতালদের সাথে সরকারের আলোচনার কোনো বিকল্প নেই। রংপুর সুগার মিলের পক্ষ থেকে এবং আমাদের এখানে আপনার সরকারের পক্ষ থেকে সাঁওতালদের সঙ্গে আলাপ করে তাকে বুঝিয়ে সুঝিয়ে তারা কি চায়,
তাদের ন্যায্য দাবিগুলো পূরণ করা। এবং এই আলোচনায় আইনগত দিকগুলোকে আলোচনা করা দরকার এবং মানবিক দিকগুলোকেও প্রাধান্য দেওয়া দরকার। এইগুলোকে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই সমাধানটি আসতে পারে। গত 6 নভেম্বর সুগার মিলের সাহেবগঞ্জ খামারে গড়ে তোলা বসতিতে আগুন লাগিয়ে উচ্ছেদ করা হয় সাঁওতালদের। এ ঘটনাকে কেন্দ্র করে সাঁওতালদের সঙ্গে সুগার মিলের শ্রমিক কর্মচারী ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 2 সাঁওতাল নিহত হয় এবং পুলিশ সহ অন্তত 30 জন আহত হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। স্বাধীনতার ৪৫ বছরে বাংলাদেশ রপ্তানি আয়ের রেকর্ড গড়লেও এখনও গুটি কয়েক পণ্য ও বাজারের উপর নির্ভরশীল। এ সময় সোনালী আঁশ পাট তার গৌরব হারালেও অনেকটা এককভাবে বাংলাদেশের রপ্তানি খাতকে এগিয়ে নিয়েছে তৈরি পোশাক। অর্থনীতিবিদ ও শিল্প উদ্যোক্তাদের মতে পণ্য বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ না নিলে নির্দিষ্ট কিছু পণ্যের উপর নির্ভরতা আগামীতে বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হবে। এজন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। স্বাধীনতার পর ৮০ দশক পর্যন্ত বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসত পাট থেকে। ৪৫ বছরে গৌরবের এই পণ্যটি ক্রমে শীর্ষস্থান হারালেও রপ্তানিতে অগ্রযাত্রা থামেনি। বাংলাদেশ এখন পরিচিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসাবে, যার উপর ভর করে ১৯৭২-৭৩-এ ৩৪ কোটি ৮০ লাখ ডলার থেকে রপ্তানি আয় বর্তমানে বেড়ে হয়েছে ৩,৪০০ কোটি ডলারে। তবে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও পণ্য বহুমুখীকরণে ব্যর্থতার কারণে অন্যান্য খাতে রপ্তানি কাঙ্ক্ষিত নয়। তৈরি পোশাক ছাড়াও বাংলাদেশ ১৯৮টি দেশে চামড়া, কৃষি, পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য সহ ৭৪৪টি পণ্য রপ্তানি করলেও পরিমাণ বেশি না হওয়ায় ঝুঁকি কাটেনি। গার্মেন্টস পণ্য যখন 82% অফ দ্য এক্সপোর্টস আর বাকি সব যদি 18% হয়, তাহলে এই শিল্পে কোনো কিছু হলেই এটা এমপ্লয়মেন্ট থেকে শুরু করে ডলার থেকে শুরু করে প্রত্যেক জায়গায় এটা এফেক্ট আসবে। অন্য অন্য সেক্টরকে প্যারালালি ডেভেলপ করতে হবে। এদিকে 2021-এ মধ্যম আয়ের দেশ হলে উন্নত দেশগুলোতে শুল্কমুক্ত সুবিধা হারাবে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে রপ্তানির বাজার ধরে রাখতে উচ্চমানের পণ্য ও দক্ষ জনশক্তি তৈরিতে সরকারি সহায়তা চান শিল্পোদ্যোক্তারা। যেভাবে ডিজাইনে আমাদের অগ্রগতি হওয়ার দরকার সেখানে আমাদের হয়নি, কারণ এখানে মিড লেভেল ম্যানেজমেন্ট আমাদের খুব অ্যাবসেন্ট। অবকাঠামো সাপোর্ট আমাদের না পাওয়া যায় তাহলে এটাকে গ্রোথ আর কিন্তু হবে না। আর নতুন বাজার সম্প্রসারণে ব্রিক্সভুক্ত দেশগুলোর সাথে মুক্ত বাণিজ্য চুক্তি সহ অশুল্ক বাধা নিরসনে পদক্ষেপ গ্রহণের আহ্বান অর্থনীতিবিদদের। রাশিয়া একটা বড় বাজার হতে পারে, ব্রাজিল একটা বড় বাজার রয়েছে, সাউথ আফ্রিকা একটা বড় বাজার রয়েছে, কিন্তু এর প্রত্যেকটি বাজারে আমাদের অনেক উচ্চ শুল্ক দিতে হয়। সরকারের উচিত হবে এই দেশগুলোর সাথে কম শুল্ক পাওয়া যায় সেটির জন্য নেগোশিয়েট করা। অবশ্যই সীমিত পণ্য ও বাজারের উপর নির্ভরতা কাটাতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানায় ইপিবি। মার্কেট অ্যানালাইসিস করছি একদিকে আমরা, আবার আরেকদিকে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ইন্ডিভিজুয়ালি আমরা রোডম্যাপ তৈরি করছি। একইভাবে আমরা মার্কেট ডাইভার্সিফিকেশনের জন্য বিভিন্ন দেশের সাথে ট্রেড এগ্রিমেন্ট করার উদ্যোগ নিয়েছে। 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ৬,০০০ কোটি ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, পরিকল্পনাহীন সড়কের জ্বলন্ত উদাহরণ রাজধানীর সায়েন্স ল্যাব মোড়। ল্যাবরেটরি কর্তৃপক্ষ বাস বের জন্য খানিক জায়গা ছাড়লে সমাধান সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। জ্বালানি তেল সরবরাহ করতে সমুদ্রের তলদেশ দিয়ে কক্সবাজারের মহেশখালী থেকে চট্টগ্রাম পর্যন্ত 220 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণে চীনের সাথে চুক্তি করেছে বাংলাদেশ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু আগামী নির্বাচনের আগে যথাসময়ে এসব উন্নয়ন প্রকল্প শেষ করতে কর্মকর্তাদের তাগিদ দেন। সকালে রাজধানীর একটি হোটেলে এই সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ব্যুরো। এ সময় উভয় দেশের জ্বালানি তেল বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তারা বলেন, সমুদ্রের তলদেশ দিয়ে বড় জাহাজে করে আমদানিকৃত জ্বালানি তেল ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত কম সময়ে পরিবহন করতে এই পাইপলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী 2018 সালের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়িত হবে উল্লেখ করে বলেন, এটি চালু হলে বছরে তেল পরিবহনে বাংলাদেশের সাশ্রয় হবে প্রায় 1,000 কোটি টাকা। এই ধরনের একটি প্রজেক্ট যুগান্তকারী প্রজেক্ট বাংলাদেশের জন্য, যে আজকে এটা সই হতে যাচ্ছে। প্রতি বছর প্রায় 1,000 কোটি টাকা আমরা সাশ্রয় করতে পারবো এই প্রজেক্ট থেকে। এটা কেবল একটা পাইপলাইন না, এই সিঙ্গেল মোরিং বয়া সহ
এই টোটালকে কারা ম্যানেজমেন্ট করবে, এটার জন্য কি আলাদা কোম্পানি করব না কারা করবে, এই বিষয় নিয়ে আপনারা এখনই চিন্তা ভাবনা করতে হবে। এটার জন্য একটা গ্রুপ থাকতে হবে যারা এটা ম্যানেজমেন্ট করবে। সরকার আর 2 বছর এরপরে ইলেকশন, আমরা চাই সমস্ত প্রজেক্টগুলো অন্তত আগামী 2-1 মাসের মধ্যে যেন অন্তত গতি পেয়ে যায়, অন্তত চলে আসে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। সকালে নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের সভাকক্ষে বৈঠক শুরু হয়। বৈঠকে আওয়ামী লীগ, বিএনপি সহ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী 7টি দলের মেয়র প্রার্থী উপস্থিত আছেন। বৈঠকের শুরুতেই শুভেচ্ছা বক্তব্যে নির্বাচন কমিশনার আশ্বাস দেন, সিটি নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। এ সময় তিনি প্রার্থীদের সহায়তা চান। নির্বাচন নিয়ে প্রার্থীদের ভাবনা, অভিযোগ কিংবা মতামত জানতে এবং নির্বাচন কমিশনের নেওয়া পদক্ষেপ সম্পর্কে প্রার্থীদের জানাতে মেয়র প্রার্থীদের সঙ্গে বৈঠকের আয়োজন করে নির্বাচন কমিশন। বলেন না কেন, সকলেই সেই আপনারা ভোটারের কাছে যাবেন, আচরণ বিধি মেনে তাদের কাছে আপনারা আপনাদের ইস্তেহার বা আপনারা কি করতে চান সেটা উপস্থাপিত করবেন। নমিনেশনের দিন থেকে আরম্ভ করে নির্বাচনের যে প্রাথমিক ফলাফল দেওয়া হবে এর মধ্যে যে কাজকর্ম সম্পন্ন হবে সব কাজই আপনাদের চোখের সম্মুখে হবে। আপনারা শুধুমাত্র ভরসা করবেন ভোটারদের উপরে এবং ভোটাররা তাদের জনপ্রতিনিধি বেছে নেবেন। দর্শক, নারায়ণগঞ্জ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনার জাবেদ আলীর সঙ্গে সংলাপ করছেন প্রার্থীরা। এই মুহূর্তে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী রাশেদ লিমন। সরাসরি চলেছে তার কাছে। লিমন, 11টা নাগাদ এই সংলাপ যে মত বিনিময় সভা নির্বাচন কমিশন সঙ্গে মেয়র প্রার্থীদের সেটা শুরু হওয়ার কথা থাকে, শুরু হতে হতে 11:30 বেজে গেছে। তখন প্রথমে কিন্তু আসলে এখানে উপস্থিত রয়েছেন 7 জন মেয়র প্রার্থী, পাশাপাশি নির্বাচন কমিশনের কর্মকর্তারা রয়েছেন, প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবং প্রথমেই আমরা দেখেছি নির্বাচন কমিশনার জাবেদ আলী কথা বলেছেন এবং তিনি আসলে এই নির্বাচন সুষ্ঠু করা তিনি কিন্তু এই নির্বাচন সুষ্ঠু করতে যে তার যে অঙ্গীকার সেটি প্রার্থীদের কাছে বলেছেন যে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে এই নির্বাচন কিভাবে সুষ্ঠু করা যায়। পাশাপাশি এরপরে কথা বলেছে রিটার্নিং অফিসার কিন্তু তার কথায় যেটি বলেছেন যে তিনিও বলেছেন নির্বাচনের দায়িত্ব পালনে যে কর্মকর্তারা থাকবেন তারা শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন এবং তারা এইটি প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন তাদের দায়িত্ব পালন করে, অর্থাৎ তারা যেন আচরণ বিধিগুলো সঠিকভাবে মেনে চলে। এছাড়া বেশ কয়েকজন প্রার্থীও রয়েছেন যারা কথা বলেছেন। প্রার্থীরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দিক তুলে ধরেছেন। এর মধ্যে কিন্তু আমরা জানি যে বিএনপি প্রার্থী শাখাওয়াত হোসেনের পক্ষ থেকে কিন্তু তিনি বলেছেন যে মোট কেন্দ্রের মধ্যে 53টি কেন্দ্রকে তিনি আসলে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করে তিনি কিন্তু নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছেন যে সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর প্রতি বিশেষ নজরদারি দিতে। এছাড়াও ইসলামিক আন্দোলন বাংলাদেশ সহ আরো বেশ কয়েকজন প্রার্থীর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী রয়েছেন, তারাও কথা বলেছেন। তারাও আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের নিরপেক্ষ থাকার এবং নির্বাচন কমিশনে থাকার তাগিদ দিয়েছেন। পাশাপাশি একটি জিনিস এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন সহ যারা কথা বলেছেন তারা কিন্তু সবাই এখন পর্যন্ত যে আইন শৃঙ্খলার যে ব্যবস্থা সেই ব্যবস্থায় কিন্তু তাদের পক্ষে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং সবগুলো প্রার্থী আমরা দেখেছি যে তারা বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এমন চলতে থাকে সেক্ষেত্রে নির্বাচন 22 তারিখের নির্বাচন সুষ্ঠু হবে বলে তারা আশা প্রকাশ করেছেন। তো এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপি প্রার্থী শাখাওয়াত হোসেন এবং এরপরে সবশেষ এখানে কথা বলবেন মত বিনিময় সভায় যে অ্যাডভোকেট সেলিনা হাইবি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং তারপরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হবে। তো এই ছিল ফয়সাল এই মত বিনিময় সভা থেকে আমার কাছে এখনকার মতো সব শেষ। দর্শক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন কমিশনার জাবেদ আলীর সঙ্গে বৈঠকে বসেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সেই ব্যাপারে জানাতে আমাদের সাথে ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী রাশেদ লিমন। যাচ্ছি পরের সংবাদে। ময়মনসিংহ সদরের চরাঞ্চলে এগ্রো কনসার্ন লিমিটেডের কনক এবং ঢাকা সিড কোম্পানির রাজা 1 হাইব্রিড টমেটোর ভেজাল বীজে ক্ষতিগ্রস্ত হয়েছেন শত শত কৃষক। হৃষ্টপুষ্ট বড় বড় টমেটোর গাছ হলেও ফলন নেই। বীজ বিক্রেতারা বলছেন কোম্পানির লোকজনকে বিষয়টি জানানো হলেও তারা এলাকায় আসছেন না। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা জানান ক্ষতিগ্রস্ত ক্ষেতে আর ফলন হওয়ার সম্ভাবনা নেই, আর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জেলার শীর্ষ কৃষি কর্মকর্তা। সাইমা কুন্দুর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট।
ময়মনসিংহ সদরের চরাঞ্চলে চলতি মৌসুমে আগাম জাতের এগ্রো কনসার্ন লিমিটেডের কনক এবং ঢাকা সিড কোম্পানির রাজাওয়ান হাইব্রিড টমেটো আবাদ করে প্রতারিত হয়েছেন শত শত কৃষক। কৃষকদের অভিযোগ, ভেজাল বীজের কারণে সময় পেরিয়ে গেলেও হৃষ্টপুষ্ট চোখ জোড়ানো টমেটোর গাছে ফল আসছে না। ফলন না থাকায় দিশেহারা, ঋণের জালে আবদ্ধ একমাত্র টমেটো ফসল নির্ভর চাষিরা। 10 লক্ষ টাকা ঋণ করে হয়েছি, ঋণ আমি কিনতে দিব, আমার কোনো হয় নাই। আমার নাই বলতে কিছু, বেশ কারণ সম্পদ করছে, তাও ভাগি হান বন্ধ করে ক্যাবিনেট হয়ে গেছে। আঙ্গরন মরার দশা, বউ বলান বাচ্চা কাচ্চা লয়া কেমনে যে চলমু, চলার কোনো ব্যবস্থাই নাই। সরকারের কাছে এই আবেদন, আমাদের ক্ষতিগ্রস্ত এই কোম্পানি করলো, এই কোম্পানি আমার ক্ষতিপূরণ দিক। বীজ বিক্রেতারা বলছেন, ভেজাল বীজ বিক্রি করে বিপদে পড়েছেন তারাও। বিষয়টি কোম্পানির লোকজনকে জানানো হলেও তারা এখন আর এলাকায় আসছেন না। বীজের পাশাপাশি অন্য দোকানের অনেক কিছু বাকি দেয়, আমার মধ্যে প্রায় 20-30 লাখ টাকা বাকি দেওয়া আছে মাঠে। কৃষকের ক্ষতিপূরণ কৃষক মনে করেন আমার এসব করে চাপাই দিচ্ছে আর কি। কৃষক বলতেছে আমাদেরকে কোনো টাকা পয়সা দিব না। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত ক্ষেতে আর ফলন হওয়ার সম্ভাবনা নেই, আর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জেলার শীর্ষ কৃষি কর্মকর্তা। নিয়ম মাফিক হিসাবে আরো 20 থেকে 25 দিন আগে ফলন আসার কথা ছিল, এখন আর আসে নাই। এখন আর 20-25 দিন পরে কতটুকু আসবে এটাও নাই, আসার খুব একটা সম্ভাবনা নাই। কৃষি অফিসারকে এবং উপসহকারী কৃষি অফিসারদেরকে খোঁজখবর নিয়ে জানাইতে বলছি। এই ধরনের যদি জেলা কমিটিকেও জানায়, আমরা বিধি মোতাবেক ওই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করব। টমেটোর ভেজাল বীজে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ও কৃষকের কোনো হিসেব কৃষি বিভাগের কাছে নেই। তবে স্থানীয়রা জানান, সদর উপজেলার বোররচরে প্রায় 90 হেক্টর জমিতে টমেটোর ফলন হয়নি। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। সময় সংবাদে আরো থাকছে, মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত এলাকার গোপন ভিডিও প্রকাশ বিবিসির, উঠে এসেছে নৃশংসতা আর ধ্বংসযজ্ঞের চিত্র। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। 6 থেকে 7টি রাস্তা বিভিন্ন দিক থেকে এসে যুক্ত হওয়ায় যানজটের অবর্ণনীয় দুর্ভোগ সায়েন্স ল্যাবরেটরির মোড়ের নিত্যসঙ্গী। সায়েন্স ল্যাবরেটরি কর্তৃপক্ষ খানিক জায়গা ছাড়লে রাজধানীবাসী দুঃসহ অবস্থা থেকে মুক্তি পেতে পারে বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। তারা আরো বলছেন, মোড়টি ত্রুটিপূর্ণভাবে বিন্যস্ত হওয়ায় অন্য কোনো পন্থা এর সমাধান অসম্ভব। যদিও কর্তৃপক্ষের মত, মিরপুর রোড ধরে যে মেট্রো রেল তৈরির পরিকল্পনা আছে সেটি নির্মিত হলে এই মোড়ে দুর্ভোগ অনেকটাই কমবে। আতিকুর রহমান তামালের রিপোর্ট। সেলিম মৃধা মোহাম্মদপুর টু মতিঝিল রুটে দীর্ঘ 23 বছর ধরে বাস চালান তিনি। আগে খুব একটা সময় না লাগলেও গত কয়েক বছর ধরে এই রুটে যানজটে নাকাল হচ্ছেন সেলিম। আর এ পথে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় সায়েন্স ল্যাবের মোড়ে। স্কুল টাইমে মিক্সাম 4 ঘন্টা লাগে সায়েন্স ল্যাব হইতে মোহাম্মদপুর থেকে। এই মোড়টা সিঙ্গেল পড়লে মিক্সাম 20 মিনিট জায়গা, টার্নিংটা লইতে। এটি না হয়েছে আবাসিক এলাকা না বাণিজ্যিক, স্কুল কলেজ মার্কেট সবই আছে সায়েন্স ল্যাব এলাকায়। আরও আছে ফুটপাত দখল করে রমরমা বাণিজ্য। এ মোড়ের সবগুলো সড়কেই চলে রিকশার মতো অযান্ত্রিক যান। একে তো সড়কের পরিকল্পনাহীন নির্মাণ, তার উপর এসব উটকো ঝামেলায় নাকাল এ পথে চলাচলকারী লাখো মানুষ। মানুষ যে হেঁটেও যাবে সেটাও পসিবল হচ্ছে না। সামান্য একটু জায়গা, এই জায়গাটুক মানে যাইতে 1 ঘন্টার উপর সময় লাগে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সমন্বয়হীন এ মোড়ের সমাধান অসম্ভব। তবে সায়েন্স ল্যাবরেটরির কিছু জায়গা যদি ব্যবহার করে বাস বে বা ইন্টারচেঞ্জ করা যায়, তাহলে সেটি সাময়িক সমাধান দেবে। একই মত এই এলাকার অনেক মানুষের। সরকার রাস্তার জন্য সরকার রাস্তা ছেড়ে দিলে আমার মনে সরকারের কোনো ক্ষতি হবে না। যদি এই জায়গাটা ভেঙে দিয়ে যদি রাস্তাকে বড় করা যায়, চত্বরটা গুল চত্বর আকারে বড় করা যায়, তাহলে এই প্রবলেমটা সলভ করা সম্ভব। জটিলতার হিসাবে সায়েন্স ল্যাবের মোড়টা হলো সবচেয়ে জটিল ঢাকার মধ্যে। সম্পূর্ণ সমাধান দেওয়া সম্ভব না। আমরা যদি অ্যাডহক কিছু সমাধান দিতে যাই, তাহলে সামনে যেই জায়গা এখনো বিল্ট আপ হয়নি সেখানে নিয়ে গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ করে আমার মনে হয় সমাধানটা দেওয়া যেতে পারে। এই বিশেষজ্ঞের মতে সেক্ষেত্রে এমন স্থাপনা করতে হবে যা মেট্রোর সাথে সাংঘর্ষিক হবে না। যারা এই জাংশনগুলিকে তৈরি করছেন তারা কিন্তু পরিকল্পনাতেই বিরাট একটা গলদ রেখে দিচ্ছেন। এখানে কিন্তু পথচারীরাও কিন্তু বিদিশা হয়ে যায় যে গাড়ি যে কত ডিরেকশন থেকে আসতে পারে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বলছে, সায়েন্স ল্যাবকে ধরে যে মেট্রো তৈরির পরিকল্পনা আছে সেটি নির্মিত হলে এই এলাকার দুর্ভোগ কমবে। রাসেল স্কয়ার হয়ে বসুন্ধরার নিচে দিয়ে সোনারগাঁয়ের সামনে দিয়ে ওরা হাতের যে এই এরিয়াতে কি শেষ হবে। ওটা যদি শেষ হয় কিছুটা জ্যাম লাঘব হবে।
ঢাকা শহরের অন্য অনেক এলাকার মতো এই এলাকাতেও রয়েছে অবৈধ পার্কিং, তাই দুর্ভোগ যেন সীমাহীন। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। জামাল ইবনে মুসা বরগুনার বেতাগের এক আতঙ্কের নাম। অপহরণ, নৌ ডাকাতি, জাল নোটের ব্যবসা সহ নানা অভিযোগে বিভিন্ন থানায় 1 ডজন মামলা রয়েছে তার বিরুদ্ধে। এমনকি বিভিন্ন অপরাধে দীর্ঘদিন কারাভোগ করেছে জামাল। তবে তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান ভুক্তভোগীরা। সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে জামালের নানা অপকর্মের খতিয়ান। এম এ আজিমের তথ্য ও এস এম সিফাতের ছবি নিয়ে 3 পর্বের ধারাবাহিক ডেস্ক রিপোর্টের আজ রয়েছে তৃতীয় ও শেষ পর্ব। বরগুনার বেতাগী উপজেলার গেরামর্দন এলাকার এই বাড়ির বাসিন্দা জামাল ইবনে মুসা। সোনু নামে এক শিশুকে ভারতে থাকা বাবা মায়ের কাছে ফেরত দেওয়ার নাটক সাজিয়ে জামাল দুদেশের গণমাধ্যমে বাংলাদেশি বজরঙ্গি ভাইজান আখ্যা পেয়ে যায়। অথচ গ্রামবাসী বলছে নানা অপরাধে অভিযুক্ত সে। গ্রামবাসীর দাবি 1990 সাল থেকে গ্রামের পার্শ্ববর্তী বিষখালী নদীতে ডাকাতির সাথে জড়িত জামাল। ডাকাতির সময় অস্ত্রসহ বেশ কয়েকবার গ্রেফতার হয়ে কারাভোগও করে সে। নাম করা ডাকাত না কে জামাল দক্ষিণ উন্নয়ন কোন একটা জায়গা বড় তো বিশাল একটা নৌকা, কাঠের নৌকা। শুনছি আমরা যে সাগর থেকে আনছে, ডাকাতি করে আনছে। 5 বছর সে জেল খাটছে, আবার জেল খেটে বাইরে সে আসছে, কিছুদিন এলাকায় ছিল না, আবার সে আসে। শুধু এখানেই শেষ নয়, সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে জামালের আরো অপকর্মের খতিয়ান। ডাকাতির পাশাপাশি সে শুরু করে জাল টাকার ব্যবসা। তবে স্থানীয়রা তার বিরুদ্ধে কথা বলায় নানাভাবে হেনস্থার শিকার হয় তারা। 2013 সালের একটি মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনেও তাকে প্রতারক ও জাল টাকার ব্যবসায়ী উল্লেখ করা হয়েছে। একতলা জায়গা নাই, জমি নাই, ওই বাড়িটা লইছে একজন একাই যায়, হেডা লই মা বন্ধ করতে চলে, এই বিবাদীরে জাল টাকা দিয়া জেল খাটাইছে। একটা নিরহ মানে বদলি গেছে। যে ছেলেটার নৌকায় ছিল ওই ছেলেটা 5 বছর জেল খাটছে জলিল। এখন জাল পাতে সে ইলিশ মাছ ধরে বিক্রি করে। জেলার পুলিশ সুপার বিভিন্ন অপরাধে তার জড়িত থাকার কথা জানালেও প্রতিপক্ষের উপর দোষ চাপিয়ে নিজেকে নির্দোষ দাবি করছে জামাল ইবনে মুসা। এটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা কথা। ওখানে বাসার চেয়ারম্যান সাহেবের সাপোর্ট আমি করতাম না। তখন নৌকার পাটাতনের নিচে পাইপ জ্ঞান দিয়া তখন আমাকে দাঁড়াই দেয়। জামালের বিরুদ্ধে 90 সালে একটি অস্ত্র মামলা সহ আরো অন্যান্য মামলা রয়েছে, বিশেষ করে একটি অপহরণের মামলা বা এই ধরনের মামলাগুলো রয়েছে এবং জাল টাকার একটি মামলা রয়েছে। পুলিশের দেয়া তথ্য মতে বরগুনার কয়েকটি থানায় জামালের বিরুদ্ধে অন্তত 12টি মামলা রয়েছে। সময় সংবাদ, বরগুনা। ফরিদপুরে গুলিতে 2 জন নিহত হয়েছেন। পুলিশের দাবি 2 দল ডাকাতের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে তারা নিহত হন। গতকাল রাতে সদর উপজেলার পিয়ারপুর এলাকায় এক ঘটনা ঘটে। পুলিশ জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে ঢাকা বরিশাল মহাসড়কের পিয়ারপুর এলাকায় ওই সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপর গুলি ছোড়ে ডাকাত দলের সদস্যরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি 9mm পিস্তল, 2 রাউন্ড গুলি ও 8টি হাতবোমা জব্দ করেছে পুলিশ। আমরা 7 রাউন্ড শর্ট রাউন্ডের ফায়ার করাতে ওরা পালায়ে গেল। পরে এলাকা তল্লাশি চালিয়ে এই যে 2টা অজ্ঞাতনামা 2 জনের আহত অবস্থায় পড়ে থাকতে দেখলাম। 2টাতে গুলির আঘাত মনে হচ্ছে এবং 2টা রোগী আমি যতটুকু দেখলাম আমার কাছে মনে হচ্ছে যে মৃত। দেশের বাইরের খবর। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা অধ্যুষিত এলাকার গোপন ভিডিও প্রকাশ করেছে বিবিসি। প্রকাশিত ভিডিওতে দেখা যায় গোপন ক্যামেরাকে সঙ্গী করে হেঁটে যাচ্ছেন সে দেশেরই একজন নাগরিক। ছবিতে জনশূন্য পোড়া গ্রামের দৃশ্য ধরা পড়ে। এছাড়া হত্যা, ধর্ষণ সহ বিভিন্ন সহিংসতারও চিহ্ন উঠে আসে। তবে এই ভিডিও চিত্রের যথার্থতা নিশ্চিত করা যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে অক্টোবর থেকে দেশটির সেনাবাহিনীর অভিযান শুরুর পর থেকেই রাখাইনে সাংবাদিকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এদিকে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন নিয়ে কূটনৈতিক বিরোধের মধ্যে এবার মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মিয়ানমার। মিয়ানমারের অভিবাসন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের কথা জানানো হয়। সম্প্রতি এক জনসভায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগ করলে দুদেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। খেলার খবর। একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 4র্থ আসর। ফাইনাল ছাড়া সবগুলো ম্যাচই শেষ হয়েছে। উত্থান পতনের এই আসরে দেশীয়দের মধ্যে অনেক তারকা ক্রিকেটারের পারফরমেন্স হতাশ করেছে সবাইকে। আবার অনেক উদীয়মান ক্রিকেটার দারুণভাবে নিজেদের মেলে ধরেছেন এই আসরে। দেশীয় ক্রিকেটারদের এসবের আদ্যপন্ত নিয়ে সাজানো হয়েছে আমাদের এবারের প্রতিবেদনটি।
এবারের বিপিএল এর আগে হয়তো তাকে কেউই তেমন চিনত না, সেই মেহেদী মারুফি ব্যাট হাতে এবারের বিপিএল কে বানিয়ে ফেললেন তারকা হবার মঞ্চ। ঢাকা ডায়নামাইটসের এই ওপেনার 13 ম্যাচে 137.80 স্ট্রাইক রেটে করেছেন 339 রান। ফাইনালেও এই হিটার ব্যাটসম্যানের দিকে তাকিয়ে থাকবে ঢাকা ডায়নামাইটসের সমর্থকরা। গেল টি-20 বিশ্ব আসরে প্রত্যাশার প্রাপ্তি মেলাতে ব্যর্থ মিঠুন রংপুর রাইডার্সের হয়ে এবারের আসরে 12 ম্যাচে 117-এরও বেশি স্ট্রাইক রেটে করেছেন 320 রান। তাই যথেষ্ট উজ্জ্বল ছিল তার পারফরমেন্সের দুটি। জাতীয় দলের বাইরে থাকা শাহরিয়ার নাফিসও ছিলেন দুর্দান্ত। বরিশাল বুলসের হয়ে 12 ম্যাচে 292 রান করে তিনি জানিয়ে দিয়েছেন এখনো ফুরিয়ে যাননি তিনি। তবে ব্যাটিং বোলিং এ অলরাউন্ড পারফরমেন্সে যাকে ঘিরে আসার প্রদীপ টাইগার ক্রিকেট ভক্তদের সবসময়ই থাকে আকাশচুম্বী সেই বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানের ব্যাট যে খুব একটা বেশি হেসেছে তা কিন্তু বলা যাবে না। 13 ম্যাচে 214 রান করা সাকিব অবশ্য বল হাতে নিয়েছেন 11টি উইকেট। তবে হতাশাটা যাকে ঘিরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে সেই সৌম্য সরকার ধারাবাহিকভাবেই অব্যাহত রেখেছেন তার ব্যর্থতা। 12 ম্যাচে মাত্র 135 রান করেছেন এই রংপুরের আইকন ক্রিকেটার, যেখানে সর্বোচ্চ রানের ইনিংসটি 26 রানের। বোলিং এ অবশ্য শফিউলের সফলতা দেশীয়দের ভেতরে সবার উপরে, যার কাছে হয়তো এতটা ভালো পারফরমেন্স আশা করেনি কেউই। 13 ম্যাচে 18 উইকেট ঝুলিতে পুরে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তার সঙ্গে মোহাম্মদ শহীদও মাত্র 8 ম্যাচে 15 উইকেট নিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিয়েছেন আসরের লাইমলাইটও। যদিও এ দুজনেই নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে থাকলেও ইনজুরির কারণে সেখান থেকে বাদ পড়ে নিজেদের দুর্ভাগ্যের জানান দিয়ে ফেলেছেন। এছাড়া আলোচনায় না থাকলেও অবৈধ বোলিং অ্যাকশনের দায় মুক্ত হয়ে আবারও ক্রিকেটে ফেরা আরাফাত সানি ও সোহাগ গাজীও দেখিয়েছেন দারুণ ছন্দ। দুজনেই রংপুরের হয়ে খেলেছেন এবারের আসরে। সমান 12 ম্যাচে সানি 13টি ও গাজী নিয়েছেন 12টি করে উইকেট। 2012 সালের প্রথম বিপিএলে তাসকিনের দুর্দান্ত বোলিং যেমন জানান দিয়েছিল দুর্বার তারুণ্যের, ঠিক তেমনি এবারের আসরে আফিফ নামের আরেক তরুণের আবির্ভাব দেখেছে টাইগার ভক্তরা। এক ম্যাচেই গেইল সহ 5 উইকেট নিয়ে সবারই আলোচনায় রাজশাহী কিংসের এই ক্রিকেটার। সজল মিত্র রিচার্ড, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামের পাহাড়তলীতে জঙ্গি আস্তানায় র্যাবের অভিযান, হরকাতুল জিহাদের 5 সদস্য আটক, বিপুল পরিমাণ বিস্ফোরক জঙ্গিবাদী বই ল্যাপটপ জব্দ। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতি মামলায় আজও আত্মপক্ষ সমর্থন করতে বিশেষ জজ আদালতে বেগম জিয়া। নাটোরের 3 যুবলীগ কর্মী হত্যার ঘটনায় প্রশিক্ষিত বিশেষ বাহিনীকে দায়ী করে পরিবারের হত্যা মামলা, আসামি করা হয়েছে অজ্ঞাত 16 জনকে। প্রতিষ্ঠার 15 বছরে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিশ্চিত করা যায়নি নির্যাতিত নারী ও শিশুদের সুরক্ষা, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতাকে দায়ী করলেন নারী নেত্রীরা। স্বাধীনতার 45 বছরে দেশ রপ্তানি আয়ের রেকর্ড গড়লেও এখনও নির্ভরশীল গুটি কয়েক পণ্য ও বাজারের উপর, এগিয়ে তৈরি পোশাক খাত, বাজার সম্প্রসারণের তাগিদ। এবং ময়মনসিংহ সদরের চরাঞ্চলে ভেজাল টমেটো বীজে ক্ষতিগ্রস্ত শত শত কৃষক, খেতে আর ফলন না হওয়ার আশঙ্কা। 10 লক্ষ টাকা ঋণ করে হয়েছি, ঋণ আমি কিনতে দিব, আমার কোনো হয় নাই। আমার নাই বলতে কিছু, বেশ কারণ সম্পদ করছে, তাও ভাগি হান বন্ধ করে ক্যাবিনেট হয়ে গেছে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।